সিরাজগঞ্জ আশুগঞ্জ জাতীয় গ্রিডে বিপর্যয়ের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি বিদ্যুৎ বিভাগ। দেশ জুড়ে তীব্র লোডশেডিং, সীমাহীন দুর্ভোগ। একটা লাইন দিয়ে আমরা পাওয়ার পাচ্ছি এবং ওই লাইনটা এখন ওভারলোড, যার জন্য আমাদেরকে লোডশেড করে আপাতত চালাতে হচ্ছে। দুর্বিষহ গরম, কারেন্ট থাকছে না, কারেন্ট যে আসছে কখন সেটাই আমরা জানতে পারছি না। আমাদের এই ছেলে মেয়েদের লেখাপড়া দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে নবজাতক বা প্রসূতি মাদের এরকম পরিস্থিতি, আর একদিকে বৃদ্ধাদেরও খুবই করুণ অবস্থা। নিরবচ্ছিন্ন সরবরাহ দিতে না পারায় প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস। আমরা আশা করছি যে আগামী 4 দিনের মধ্যে এটা একটা ভালো অবস্থায় আসবে, তবে কিছুটা ঘাটতি থাকবে যেহেতু আমাদের এই টাওয়ারটি পড়ে যাওয়ার কারণে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি ওয়াহিদা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন, আরো 3-4 দিন থাকবে তাপপ্রবাহ, বলছে আবহাওয়া অফিস। শিশু বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে 7টি যোগ্যতা নির্ধারণ করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কেউ বিচারপতি হতে পারবেন না। 2 শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বনানী থানা পুলিশের গাফিলতি ছিল, জানালেন ডিএমপি কমিশনার। ব্যাখ্যা চাওয়া হয়েছে সংশ্লিষ্টদের কাছে। উত্তরাঞ্চলের ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান ধর্মঘটের সময় বাড়ল আরো 24 ঘন্টা। 16 জেলা থেকে পণ্য পরিবহন বন্ধ। ধর্মঘটের প্রতিবাদে পাবনায় কৃষকদের বিক্ষোভ। এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী ভোগান্তি চরমে। প্রায় পুরো টার্মিনালই ভ্যান আর হকারদের দখলে। অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ, অনিয়মের কথা স্বীকার কর্তৃপক্ষের। ঝড়ের কারণে সিরাজগঞ্জ আশুগঞ্জ জাতীয় গ্রিডে বিপর্যয়ের 20 দিন পার হলেও ধকল সামলে উঠতে পারেনি বিদ্যুৎ বিভাগ। উত্তরের জনপদ জুড়ে চলা তীব্র লোডশেডিংয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। লোডশেডিংয়ের কারণে সন্ধ্যার পর থেকেই এই জনপদে নেমে আসে তীব্র গরমের অসহনীয় যন্ত্রণা। ওবায়দুল ইসলামের তোলা ছবিতে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সদরের গোপালপুরের ক্ষুদ্র ব্যবসায়ী কায়ুম কেরোসিনের নিভু নিভু বাতি নিয়ে বসে আছেন ক্রেতার আশায়। সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ায় হাট বাজারে আনাগোনা নেই কোলাহল। পুরো জনপদই ঢাকা অন্ধকারের নিস্তব্ধতায়। বেচাকেনা নেই বলে ছোটখাটো ব্যবসা করে জীবন ধারণ করা মানুষগুলোর এখন বড়ই বিপদ। কুপি জ্বালে দোকানদারি করে, কারেন্ট থাকলে লোকজন প্রস্তুত থাকে, আর কারেন্ট না থাকলে লোকজন বেশি একটা থাকে না। পাম নাই, কিছু নাই, এখন বিদ্যুতের কেলেম কেন 10 মিনিট কারেন্ট দেয়, আবার টান দেয়। আমাদের এই ছেলে মেয়েদের লেখাপড়া দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুতের লোডশেডিংটা সহনীয় পর্যায়ে আনা খুবই জরুরি। একই চিত্র শহরেও। ব্যবসা বাণিজ্য সহ স্থবিরতা নেমে এসেছে বিদ্যুৎ নির্ভর সকল কাজকর্মে। অন্ধকার মারিয়ে চলাফেরা করছেন শহরবাসী। অন্যদিকে লোডশেডিং এর ফলে হাসপাতালের শয্যায় অসুস্থ রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। তীব্র গরমে নবজাতকদের নিয়ে চরম বিপাকে প্রসূতি মায়েরা। এই যে বাচ্চা অসুস্থ, রিল্যাক্সের দরকার, সেই রিল্যাক্স করতে পারছে না। আলোর দরকার, আলো পাচ্ছে না। অন্ধকার বাইরে যাওয়া যায় না কারেন্ট গেলে। একদিকে নবজাতক বা প্রসূতি মাদের এরকম পরিস্থিতি, আর একদিকে বৃদ্ধাদেরও খুবই করুণ অবস্থা। বিদ্যুৎ বিভাগ বলছে ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন পরিস্থিতি। উপরে যে সব পাওয়ার স্টেশন আছে তাদের পাওয়ারটা এই নর্থ বেঙ্গলে আনতে গেলে ওই লাইনটা খুব জরুরি দরকার ছিল, যার জন্য একটা লাইন দিয়ে আমরা পাওয়ার পাচ্ছি এবং ওই লাইনটা এখন একটা ওভারলোডেড, যার জন্য আমাদেরকে লোডশেড করে আপাতত চালাতে হচ্ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিকল্প ভাবা দরকার বলে মনে করেন নাগরিক কমিটির এই নেতা। এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা জরুরি ভিত্তিতে রাখবার একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি একটা পদক্ষেপ দরকার। গাইবান্ধা সহ রংপুর বিভাগের 8 জেলায় বিদ্যুতের চাহিদা 500 মেগাওয়াট। বর্তমানে সরবরাহ করা হচ্ছে 250 থেকে 280 মেগাওয়াট। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।
উত্তরাঞ্চলের মতো দক্ষিণাঞ্চলেও চলছে তীব্র লোডশেডিং। এতে দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। গ্রীষ্ম শুরুর পরই দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোডশেডিং শুরু হয়েছে। প্রতিদিন 6 থেকে 7 বারও লোডশেডিং হচ্ছে। একদিকে প্রচণ্ড গরম, সেই সঙ্গে বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। তবে শহরে কিছুটা বিদ্যুৎ থাকলেও উপজেলা পর্যায়ে একদমই বিদ্যুৎ থাকে না বলে অভিযোগ গ্রাহকদের। দুর্বিষহ গরম, কারেন্ট থাকছে না, কারেন্ট যে আসছে কখন সেটাই আমরা জানতে পারছি না। বেশিরভাগ সময় কারেন্ট থাকে না, মানে জীবন ব্যবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে। আধা ঘন্টা বিদ্যুৎ থাকছে, তে আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকছে না। কখন আসছে কখন যাচ্ছে এটা তো বোঝাইতে পারছি। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বিদ্যুতের লেগে। গরমে প্রচন্ড গরম, এই গরমে 8 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে না। এদিকে দেশের বিভিন্ন স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামী 4 দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। আমরা দেখছি যে গত 10 দিন যাবৎ বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বিদ্যুতের ঘাটতি দেখা গেছে। আমরা আশা করছি যে আগামী 4 দিনের মধ্যে এটা একটা ভালো অবস্থায় আসবে। এই বিষয়টা বুঝতে চেষ্টা করবেন, আমাদের সাথে তারা থাকবেন। আমরা সত্যি দুঃখিত এই বিষয় যে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে এই মুহূর্তে আমরা দিতে পারছি না। তবে আমরা আশা করছি যে সামনে রমজানকে ঘিরে আমরা যেন যতদূর সম্ভব দেওয়ার ব্যবস্থা রাখবো। এই টাওয়ারটি সারতে লাগবে প্রায় 6 থেকে 7 মাস। এটা বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের পক্ষে সম্ভব না। বিদেশে যারা করেছিলেন তাদেরকে বলা হয়েছে ইমার্জেন্সি কাজ করার জন্য। গত কয়েকদিনের দাবদাহে রাজধানীবাসীর প্রাণ যেন ওষ্ঠাগত। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া, কলেরা, আমাশয় সহ পানিবাহিত নানা রোগের প্রকোপ। প্রতিদিন গড়ে অন্তত 500 রোগী ভর্তি হচ্ছেন রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালে। সুস্থ থাকতে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পানের সাথে তেল ও চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে চলমান তাপপ্রবাহ আরও 3 থেকে 4 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাশেদ বাপ্পির রিপোর্ট। কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া রাজধানীবাসীর হাতে হাতে ছাতা। তবে ছাতাও যেন হার মানছে জ্যৈষ্ঠের এই খরতাপের কাছে। প্রচন্ড গরম, ছাতি দিয়েও গরম মানে রাখতে পারতেছি না। বাচ্চারা বমি করে গরমের ভিতরে, আবার অনেকের গায়ের ভিতর গোড়া গোড়া উঠতেছে। প্রখর এই রৌদ্রতাপের প্রভাব সব শ্রেণীর মানুষের উপর পড়লেও এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। এদের অনেকেই কাজের ফাঁকে গাছের নিচে বিশ্রাম নিয়ে দূর করছেন ক্লান্তি। অনেকেই আবার রাস্তার পাশে ডাবের পানি, লেবুর শরবত, আখের রস আর তরমুজ খেয়ে নিবারণ করছেন তৃষ্ণা। গরমে টেকা যায় না, একটু শান্তির জন্য শরবতটা খাওয়া আর কি। ক্লান্ত হইয়া গাছতলায় বইছি, কি করবো, কাজও তো ঠিক মতো করতে পারি না। এদিকে গরমে ছড়াচ্ছে নানা পানিবাহিত রোগ। রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালে প্রতিদিন 500 জন রোগী ভর্তি হচ্ছেন পেটের পীড়া সহ নানা পানিবাহিত রোগে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হামেশা ডায়রিয়া হয়েছিল, তারপরে মাঝে মাঝে বমি করতো। ডাক্তার এখনো রাখছে, পেটটা ফুলে রয়েছে, এখনো সারে নাই। সুস্থ থাকতে খাবার গ্রহণে সতর্কতা ও ঢিলে ঢালা সুতি পোশাক পরার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। লেবুর শরবত, স্যালাইন, প্রয়োজনে ডাবের পানি আমাদের খাওয়া উচিত। অবশ্যই মনে রাখতে হবে এই ক্ষেত্রে আমাদের বিশুদ্ধ পানি খেতে হবে। এমন পানি, রাস্তার পানি খাওয়া যাবে না যেটি খেয়ে আবার অন্য রোগে আমরা আক্রান্ত হতে পারি। এদিকে চলমান দাবদাহ আরো 3 থেকে 4 দিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গরম অনুভূত হচ্ছে কারণ এখন আপনার মে মাসের শেষের দিকে মনসুন অনসেটের সময় এবং বে অফ বেঙ্গল থেকে বাংলাদেশের অভিমুখে প্রবাহিত হচ্ছে, যে কারণে ময়েশ্চারটা আমাদের দেশের উপরে উঠে আসছে, হিউমিডিটি বেশি থাকছে, এর জন্য অস্বস্তির পরিমাণটা বেশি। আগামী কয়েকদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আর্দ্রতা বেশি থাকায় গরম 42 ডিগ্রির বেশি অনুভূত হচ্ছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। প্রতারণার দায়ে রাজধানীর ধানমন্ডির স্বপ্ন সুপার শপকে 1.5 লাখ টাকা জরিমানা। এবার প্রথম রোজা থেকেই থাকবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। জঙ্গিবাদ নির্মূলে সন্ত্রাসীদের অস্ত্র ও অর্থের যোগান বন্ধে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আরব ইসলামিক আমেরিকান সামিটে তিনি এ আহ্বান জানান।
লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও চরমপন্থা বিশ্ব শান্তির জন্য কেবল হুমকিই নয়, এটি উন্নয়ন এবং মানব সভ্যতার জন্য বড় বাধা। তাই মুসলিম দেশগুলোকে একযোগে কাজ করতে হবে। জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে সামিটে অংশ নিতে রোববার স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনস্থলে পৌঁছান। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ৫৫টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। কনফারেন্স সেন্টারে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন শেখ হাসিনা। এ সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময় হয়। প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে মার্কিন প্রেসিডেন্ট আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। রাজশাহী সহ উত্তরাঞ্চলের 16 জেলায় 7 দফা দাবিতে ডাকা ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট আরও 24 ঘন্টা বাড়ানো হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো চলা ধর্মঘটে উত্তরাঞ্চল থেকে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। উৎপাদিত পণ্য বিভিন্ন স্থানে পাঠাতে না পারায় কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা 2 দিনের পণ্য পরিবহন ধর্মঘটে বগুড়ায় ক্ষতির মুখে পড়েন সবজি ব্যবসায়ীরা। ক্রেতা না থাকায় কম দামে সবজি বিক্রি করতে বাধ্য হন চাষিরা। সোমবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করেন পরিবহন সমিতির নেতারা। চলমান ধর্মঘট আরো 24 ঘন্টা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। 23 মে সকাল 6 ঘটিকা হইতে 24 মে সকাল 6 ঘটিকা পর্যন্ত পুনরায় কর্মবিরতি বর্ধিত করা হলো। মূল্য লিয়াচ্ছি 3 মণ 300 টাকা বলিচ্ছে, কেমনে তাক বেছে কি কর্ম? তরি নিয়েছি হাটে 5 টাকা কেজি, তাহলে তরি 5 টাকা কেজি আমার সংসার চলবি? ধর্মঘটে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা ট্রাক স্ট্যান্ড থেকে কোনো পণ্যবাহী যান ছেড়ে যায়নি। ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান চালক ও শ্রমিকদের অলস সময় কাটাতে দেখা যায়। দিনাজপুর থেকে প্রতিদিন প্রায় 2500 মেট্রিক টন চাল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হলেও ধর্মঘটের কারণে তা বন্ধ থাকে। আমাদের যে বিভিন্ন জায়গায় চাল পরিবহন করতে না পারে মিল মালিকগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, পাশাপাশি কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে সমস্যার সম্মুখীন হচ্ছে। পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকায় হিলি স্থলবন্দরে স্থবির হয়ে পড়ে আমদানি রপ্তানি কার্যক্রম। অবরোধের মুখে পড়ে যায় আমাদের তো কাঁচামাল, পচনশীল দ্রব্য এসে পোর্টের মধ্যে প্রায় 150 গাড়ি দাঁড়ায় গেছে, এগুলো তো পচতে শুরু করে দিছে। 7 দফা বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধা সহ উত্তরাঞ্চলের 16 জেলায় ধর্মঘটের ডাক দেয় ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে উত্তরাঞ্চলের 16 জেলায় পরিবহন ধর্মঘটের প্রতিবাদে পাবনায় সড়কে সবজি ফেলে বিক্ষোভ করেছেন কৃষকরা। দুপুরে ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। শতাধিক কৃষক এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় কৃষকরা তাদের জমিতে উৎপাদিত ঢেঁড়স, লাউ সহ বিভিন্ন সবজি সড়কে ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মসূচিতে অবিলম্বে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের দাবি জানান তারা। রোববার ভোর থেকে উত্তরবঙ্গে ট্রাক, ট্যাঙ্ক, লরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের পরিবহন ধর্মঘটের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান কৃষকরা। সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কাউকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। এতে আরো বলা হয়, বিচারপতি নিয়োগ প্রক্রিয়া মূল্যায়নের সর্বময় ক্ষমতা থাকবে প্রধান বিচারপতির হাতে। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে নীতিমালা চেয়ে করা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। রায়ে বিচারপতি নিয়োগ প্রত্যাশী একজন ব্যক্তির 7টি যোগ্যতা নির্ধারণ করে দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, উচ্চ মানসম্পন্ন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, সম্পদের বিষয়ে স্বচ্ছতা থাকতে হবে। আইনজীবীরা বিচারপতি হিসেবে নিয়োগ পেতে পারবেন, তবে এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন আপিল বিভাগের আইনজীবীরা। 3 বছরের কম সময় বিচারিক আদালতে কর্মরত কোনো বিচারককে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া যাবে না। কেন্দ্রের অনুমোদন ছাড়া অন্য কোনো দল থেকে আওয়ামী লীগে যোগদান স্বীকৃত হবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর জরুরি সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এছাড়া রমজানে বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ স্বাভাবিক এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। আমাদের দলে কোনোভাবেই সাম্প্রদায়িক অপশক্তি আসতে পারবে না। অন্য কোনো দল থেকে
আওয়ামী লীগে যোগ দিতে গেলে কেন্দ্রের পূর্ব অনুমতি নিতে হবে। কেন্দ্রের অনুমতি ছাড়া কোথাও কোনো যোগদান আমাদের পার্টি থেকে স্বীকৃত হবে না। রোজার সময় পানি সরবরাহ, গ্যাস সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের তল্লাশির ঘটনা গণতন্ত্রের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে হোটেল পূর্বানীতে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করেন, দেশে এখন এক ব্যক্তির শাসন চলছে। আমাদের পার্টি অফ দ্য সেন্ট্রাল থেকে কোনো কারণ ছাড়াই ওখান থেকে প্রতিদিন 10 জন 12 জন করে ছেলেকে ধরে নিয়ে যায়। এটাতে আরো প্রমাণিত হয় যে এই দেশে আসলে কোনো আইনের শাসন নেই, এই দেশে গণতন্ত্র নেই, মানুষের কোনো অধিকার নেই। গণতন্ত্রকে ধ্বংস করবার যে চক্রান্ত, এই চক্রান্তের প্রতিবাদে আগামী 24 মে সাবরমতী উদ্যানে আমরা একটা জনসভা করব। আমরা জানি না এই জনসভা তারা করতে দেবে কি দেবে না, কিন্তু আমরা এই জনসভা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাইব যে সরকারের শুভদিন উদয় হবে, সরকার আমাদেরকে এই জনসভাটি করবার জন্য অনুমতি দেবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা চলবে কিনা সে বিষয়ে আগামী 28 মে রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণার এ দিন ধার্য করেন। 2008 সালে দায়ের হওয়া এ দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন বেগম জিয়া। গত বছরের 17 সেপ্টেম্বর বেগম জিয়ার সেই আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তিনি। সোমবার এই আবেদনেরও ওপর শুনানি শেষ হয়। সন্ধ্যার সময়ে আরো থাকছে। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, তেল আবিবে পৌঁছেই বললেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠক করবেন নেতানিয়াহু ও মাহমুদ আব্বাসের সঙ্গে। ভোগান্তি আর সদরঘাট লঞ্চ টার্মিনাল যেন একই সূত্রে গাঁথা। একে তো প্রয়োজনের তুলনায় পন্টুন অর্ধেকেরও কম, অন্যদিকে যা আছে তার বেশিরভাগই দখল করে আছে মালবাহী ভ্যান গাড়ি ও অবৈধ হকার। এতে প্রতিদিন অর্ধ লাখেরও বেশি যাত্রী নানা ঝক্কি ঝামেলার মধ্য দিয়ে লঞ্চে ওঠানামা করছে। এজন্য নৌপুলিশ ও বন্দরের কিছু অসাধু কর্মকর্তাকে দায়ী করছে যাত্রী কল্যাণ সমিতি। তবে পাল্টাপাল্টি বক্তব্য বন্দর কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটি এর। আশরাফুল ইসলামের ক্যামেরায় মাহমুদ রাকিবের রিপোর্ট। দুই পাশে সারি সারি ফল ও বিভিন্ন বাহারি খাবারের দোকান, মাঝখান দিয়ে অবাধে যাওয়া আসা করছে লোড আনলোড হওয়া মালবাহী ভ্যান গাড়ি। উপর থেকে দেখে মনে হতে পারে এটি হয়তো কোনো বাজারের ছবি, কিন্তু না, এ হলো নদীপথে দেশের সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাটের চিত্র, যেখানে ভোগান্তি যাত্রীদের একমাত্র সঙ্গী। অথচ নিয়ম অনুযায়ী পুরো টার্মিনালই যাত্রীদের লঞ্চে ওঠানামার জন্য বরাদ্দ থাকার কথা। ভ্যান থেকে দুই পাশে দোকান বসে আছে, মানুষজন হাঁটতে পারে না, চলতে পারে না, মালামাল নিয়ে ওঠা অনেক সমস্যা, আমরা সিঙ্গেল মানুষ যাইতে পারে না। ফলের দোকান বসাই রাখছে, কাউকে কিছু বললে তো সে উল্টা আরো আমাদের রুখে আছে। ভ্যানালারা তো কোনো মানুষ বলেই গণ্য করে না। এরপর তো মানুষ তো কয়েকদিন পর পরে নদীতে সব মানুষ মরে যাও, যার নামে যাও, কিন্তু পয়সা পাই দিয়ে। মেয়েদের জন্য তো এটা আরো বেশি সমস্যা, দেখা যাচ্ছে যে গায়ে হাত দিয়ে আসছে। সদরঘাটে আমাদের যা আছে পল্টন তার ডাবল দরকার। সবচেয়ে নিম্নমানের টার্মিনাল হলো সদরঘাট টার্মিনাল। এখন 1300 ফুট টার্মিনাল আছে, দরকার মিনিমাম 3000 ফুট। বলে আসতেছি আজকে 6 বছর যাবত, কোনো কর্ণপাতি নাই। টার্মিনালে বিচরণ করা অবৈধ হকার ও ভ্যান চালকরা বলছেন, ঘাটে টাকা দিয়েই তারা প্রতিদিন পন্টুনে উঠছেন। টাকা ঘাটালে নেই। কত টাকা করে নেয়? এই 20 টাকা করে। কার্টুন প্রতি টাকা দিতে হয় কত করে? 70 টাকা। গাড়ির আমগো এগুলো কোম্পানি লগে একজন ডাইরেক্ট কথা আছে, আমগো 70 টাকা করে কার্টুন প্রতি খাত না। যাত্রী কল্যাণ সমিতি বলছে, আইন শৃঙ্খলা বাহিনী, বন্দর কর্মকর্তা ও ইজারাদারদের একটি সিন্ডিকেট টাকার বিনিময়ে মূলত এসব অবৈধ হকার ও ভ্যান চালকদের সুযোগ করে দিচ্ছে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এবং বন্দর কর্তৃপক্ষের যারা দায়িত্বরত আছেন তাদের দখল বাণিজ্যের মধ্য দিয়ে যে ভ্যানওয়ালা হকার ভাড়া দেওয়া হয়েছে, যার মধ্য দিয়ে এখানে একটা দান্দাবাজি গ্রুপ সক্রিয়ভাবে গড়ে উঠেছে। বিআইডব্লিউটি চেয়ারম্যান টার্মিনালে হকার ও ভ্যান প্রবেশের কোনো নিয়ম না থাকার কথা বললেও বন্দর কর্মকর্তা বলছেন, বিকেল 4টা পর্যন্ত পন্টুনে মালবাহী ভ্যান ঢোকার নিয়ম রয়েছে। হকার সংগ্রহ সমাধানে আসলে এটা পুলিশ প্রশাসনের জোরালো পদক্ষেপ প্রয়োজন। কিছু মালামাল ঢুকছে, সেটাও সত্যই। ভ্যানগুলো যাতে
মানে সিরিয়ালি এক পাশে থাকে এবং যাত্রী চলাচলের বিঘ্ন না হয় সেই জন্য কিন্তু আমাদের মনিটরিং ব্যবস্থা আছে। টার্মিনালের ভিতরে কোনো ধরনের হকার এবং মালবাহী ভ্যান গাড়ি প্রবেশ করবে না। যদি ভায়োলেশন হয় আপনি বলেছেন, আমরা কঠিনভাবে দেখব, যারা ভায়োলেশন করেছেন তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে। উপরে ফিটফাট ভিতরে সদরঘাট বলতে যা বোঝানো হয় মূলত সদরঘাট লঞ্চ টার্মিনালের বাস্তব অবস্থা সেরকমই। তবে সংশ্লিষ্টরা বলছেন নানা সমস্যায় জর্জরিত সদরঘাটকে ফিটফাট করা অসম্ভব নয়, শুধু দরকার সদরঘাটের যতটুকু সক্ষমতা আছে তার সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং সদরঘাটে নিয়োজিত নৌপুলিশ ও বন্দরের কিছু অসাধু কর্মকর্তাকে আইন মানতে বাধ্য করানো। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বনানী থানা পুলিশের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এজন্য সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিকে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তদন্ত রিপোর্ট অলরেডি পেয়েছি। কিছু যদি ব্যত্যয় না হবে তাহলে কৈফিয়ত কেন করব, ব্যাখ্যা কেন করব? কিছু ব্যত্যয় হয়েছে, মেজর কিছু না হলেও মাইনর কিছু ব্যত্যয় নিশ্চয়ই হয়েছে। যে এক্সপার্ট রিপোর্ট যেগুলো পাঠাচ্ছে, এক্সপার্টের অপিনিয়ন পেলে আমরা খুব দ্রুতই মামলা নিষ্পত্তি করব। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম.এ. মান্নান মোহন শুনানিতে অংশ নেন। গত 16 জানুয়ারি 7 খুন মামলায় 26 জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। মামলার 35 আসামির মধ্যে 23 জন কারাগারে আছে। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম সহ 7 জন। এরপর 30 এপ্রিল শীতলক্ষা নদী থেকে একে একে 7 জনের লাশ উদ্ধার করা হয়। চিফ জাস্টিস তিনি একটা স্পেশাল বেঞ্চ গঠন করেছেন। এই স্পেশাল বেঞ্চটা ভবানী প্রসাদ সিংহ এবং মোহাম্মদ মোস্তফা জামান সাহেবের দুজনে মিলে সমন্বয় মিলিয়ে এই বেঞ্চটা গঠন করেছেন এবং তারা সকালবেলা থেকে এই পেপারওয়ার্কটা শুরু করেছেন। চার্জশিট, তারপর সাক্ষী বা অন্য যেসব এভিডেন্সগুলো আছে সম্পূর্ণ আমরা স্টেপ বাই স্টেপ আমরা পড়ব। দেখছেন সন্ধ্যার সময়। আমার ছয় হলো না কেন? তোর ইন্টারনেট স্লো নাকি রে? সুপার স্লো ইন্টারনেট ছেড়ে 1 নম্বর নেটওয়ার্কে আসুন। মাত্র 31 টাকায় 250 মেগাবাইট ইন্টারনেট। আমার হাতে দেশের 1 নম্বর নেটওয়ার্ক। গ্রামীণ ফোন। রমজানে খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে শুধু আর্থিক জরিমানা নয়, প্রয়োজনে কারাদণ্ড দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সকালে নগর ভবনে রমজান উপলক্ষে ফল, রেস্টুরেন্ট, ক্লাব ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, রমজানের প্রথম দিন থেকেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ভেজাল খাদ্যের বিরুদ্ধে প্রথম রমজান থেকে অভিযান চলবে। যেখানে কোনো ভেজাল খাদ্য সামগ্রী পাওয়া যাবে, ভেজাল ইফতার পাওয়া যাবে, আমরা দেশের 14তম অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক স্বীকৃতি বা প্রি কোয়ালিফিকেশন লাইসেন্স পেল সিটি অর্থনৈতিক অঞ্চল। আজ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা কার্যালয়ে লাইসেন্স হস্তান্তর করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। তিনি বলেন, সব শর্ত পূরণ করলে আগামী 1 বছর সম্ভাব্যতা যাচাই করে চূড়ান্ত সনদ দেওয়া হবে। 2030 সালের মধ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কার্যক্রম চালাচ্ছে বেজা। বাস্তবায়ন হলে প্রতি বছর অতিরিক্ত 4000 কোটি মার্কিন ডলার রপ্তানি আয় করতে পারবে বাংলাদেশ। এরই অংশ হিসেবে দেশের 14তম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক স্বীকৃতি পেল সিটি ইকোনমিক জোন। সোমবার রাজধানীর বেজা মিলনায়তনে প্রাথমিক সনদ হস্তান্তর করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এই অঞ্চলে প্রথম বছর থেকেই দক্ষ অদক্ষ 3000 কর্মসংস্থান এবং পরবর্তী 5 বছরে 18,000 কর্মসংস্থান তৈরি সম্ভব। প্রস্তাবিত শিল্পের মধ্যে আছে খাদ্য, কোমল পানীয় ও রপ্তানি জাতীয় শিল্প। সিটি অর্থনৈতিক অঞ্চলের পক্ষ থেকে বলা হয়, অতি দ্রুতই প্রাথমিক কাজ শেষ করা হবে। আমরা নতুন আঙ্গিকে আপনার এই যাত্রা আরম্ভ করছে ইকোনমি, স্পেশাল ইকোনমি জোনের। আপনার টিমের কাছে কিন্তু আমরা এটা সাকসেস হয়েছি, সহযোগিতা পাইলে আরো বেশি আগায় যাব। যে কোনো সেক্টর আপনি যদি আমাদেরকে মনে করেন স্যার ডাইকা যে এই সেক্টরটা করতে হবে,
ইনশাল্লাহ আমি করে দিতে পারবো। অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, 1 বছরের মধ্যে শর্ত পূরণ করলে দেয়া হবে চূড়ান্ত সনদ। সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রাইভেট ইজেড পলিসি যেটা আছে সব স্টেপগুলো বলা আছে সেখানে। আমরা আশা করব 1 বছরের আগেই যদি তারা দক্ষতার সাথে কাজ করে লাইসেন্সের জন্য আবেদন করলে তখন আমরা তাদেরকে ফাইনাল লাইসেন্স দিয়ে দেব। সবচেয়ে তার বড় যেটা অ্যাডভান্টেজ সিটি গ্রুপের সেটা হচ্ছে তাদের নিজস্ব অনেক ইন্ডাস্ট্রি আছে, নিজেদেরও কিছু শিল্প প্রতিষ্ঠান তারা এখানে স্থাপন করতে পারবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় 82 একর জায়গা নিয়ে নতুন এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের দেয়া হবে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, থাকবে পানি ও বর্জ্য শোধনাগার এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম বিদেশ সফরে সৌদি ভ্রমণের পর ইসরায়েলে পৌঁছে তিনি কথা বলেন। সোমবার তেল আবিবে বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। বিমানবন্দরে স্বাগত বক্তব্যে নেতানিয়াহু ট্রাম্পের ইসরায়েল সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। একই সঙ্গে ফিলিস্তিনিদের প্রতি শান্তির হাত বাড়িয়ে দিতে ইসরায়েল প্রস্তুত বলেও জানান তিনি। এরপর ট্রাম্প তার বক্তব্যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে মার্কিন ইসরায়েল দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে দেশটি ভ্রমণের কথা জানান ট্রাম্প। আজই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার পশ্চিম তীর সফরকালে তার সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৈঠকের কথা রয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আমরা ইসরায়েলের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। সৌদি আরব সফরে গিয়ে মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসমুক্ত বিশ্ব গড়ার বিষয়ে আমার মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরাজগঞ্জ আশুগঞ্জ জাতীয় গ্রিডে বিপর্যয়ের ধকল কাটিয়ে উঠতে পারেনি বিদ্যুৎ বিভাগ। দেশ জুড়ে তীব্র লোডশেডিং। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে আশ্বাস প্রতিমন্ত্রীর। তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন, আরও ৩-৪ দিন থাকবে তাপপ্রবাহ বলছে আবহাওয়া অফিস। শিশু বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। উত্তরাঞ্চলের ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান ধর্মঘট বাড়ল আরও একদিন। প্রত্যাহারের কোনো উদ্যোগ নেই, নষ্ট হচ্ছে ক্ষেতের সবজি। প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে 7টি যোগ্যতা নির্ধারণ করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কেউ বিচারপতি হতে পারবেন না। এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী ভোগান্তি চরমে। প্রায় পুরো টার্মিনালই ভ্যান আর হকারদের দখলে। অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ, অনিয়মের কথা স্বীকার কর্তৃপক্ষের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।